আমরা আবার শুরু করতেছি। Feed additives can be defined as a substance that is added to a basic food, usually in small quantities, for the purpose of fortifying with certain nutrients, stimulants, or medicine, other than as a direct source of nutrient. তো এটা আমাদের কম পরিমাণে দরকার, বেশি পরিমাণ দরকার। মনে করো আমরা ভাত খাইলাম, ভাতের সঙ্গে আমরা তরকারি খাচ্ছি, গোস্ত, মাছ, এটা হলো সাপ্লিমেন্ট। আর এর সঙ্গে একটু আচার খাচ্ছি বা ঘি খাচ্ছি, তাহলে তুমি একটা খিচুড়ি খাচ্ছ, খিচুড়ির সঙ্গে যখন ঘি খাওয়া হয়, দেখা যাচ্ছে টেস্ট অনেক বেড়ে যায়, তখন খাওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি ফিড অ্যাডিটিভ বা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। এর মধ্যে কি কি আছে? যেমন আমাদের ইস্ট আছে, তাই না? ইস্ট আছে। ইস্ট সম্বন্ধে আমি ডিটেলস এখানে আলোচনা করবো না। ইস্ট সম্বন্ধে গতকালকে তো আমাদের বলছে কয়েকটি ইস্টের নাম বা স্যাকারাইফাইসিস সার্ভিস কিভাবে তৈরি করে বা কিভাবে কি কাজে লাগায়, এই জিনিসগুলো এখানে লেখা আছে। আপনারা যেটা ডিগ্রি করছেন না, কালকে আমরা দেখছি এটা। এই সম্বন্ধে প্রশ্ন আসতে পারে, যে কোনো ইস্ট বা স্যাকারাইফাইসিস সার্ভিস যে কোনো ইস্ট কিভাবে কাজে লাগায়। নেক্সট হলো এনজাইম। আমরা জানি অ্যানিমেলের ক্ষেত্রে হুম এই ফাইবার বেশি থাকে, আমরা এনজাইম দিতে পারি, যাবে ফাইব্রোলাইটিক এনজাইম থাকে। এই ফাইব্রোলাইটিক এনজাইম কি করতে পারে, ইয়েকে ব্রেক ডাউন করতে থাকে, এই যে ফাইব্রাসকে। আর এই যে ইস্ট বা এনজাইম, এটা খালি রুমিনেন্ট না, মনোগ্যাস্ট্রিক এনিম্যাল, বার্ডের ক্ষেত্রেই। আমরা যদি বার্ড, এখানে লেখা নাই তাই মুখে বলতেছি, বার্ডের তোমরা দেখো যে বার্ডের যে আমরা খাবার দিই, বার্ডের খাবারের মধ্যে অনেক সময় ম্যানান থাকে। গতকালকে আমরা পড়াইছি যে ম্যানান, ম্যানান কিন্তু এটা হজম করতে পারে না। তখন ম্যানান ব্রেকডাউনের জন্য আমাদের কি থাকে, এনজাইম বা জাইলান থাকে। এই জাইলান থাকে, জাইলান এটা ভাঙতে পারে না, তখন জাইলানোজ আমাদের এনজাইম থাকে। তো পোলট্রির ক্ষেত্রেও বিভিন্ন রকমের এনজাইম আমরা ব্যবহার করি। আবার ধরো ফাইটিক অ্যাসিড থাকে, ফাইটিক অ্যাসিড মুরগি হজম করতে পারে না, তখন হজম করার জন্য আমরা কি করি, ফাইটেজ এনজাইম যোগ করি। হ্যাঁ, তো এই যে এনজাইম, বিভিন্ন এনজাইম আমরা যোগ করি, এইগুলো তোমার কি করে, এই এর জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই যে এনজাইম গুলো মুরগি বলো বা রুমিনেন্টের জন্য ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষা আসলে এই সব কাজের জন্য আসতে পারে। যেহেতু সময় কম, আমি খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছি। অ্যান্টিবায়োটিক, আগে অ্যান্টিবায়োটিক আমরা সাজেশন করতাম, কিন্তু এখন অ্যান্টিবায়োটিক ব্যান হয়ে গেছে। তার জন্য অ্যান্টিবায়োটিক এখন আমরা সাজেশন করি না। অ্যান্টিবায়োটিকের জন্য প্রশ্ন আসতে পারে, অ্যান্টিবায়োটিক কেন আমরা সাজেশন করি না। হ্যাঁ, বা এটাকে অ্যান্টিবায়োটিক কখনো পক্ষে লেখা যাবে না পরীক্ষায়। তোমাদের যদি এখন অ্যান্টিবায়োটিকের কথা আসে, নেগেটিভ কথাই লিখতে হবে। অ্যান্টিবায়োটিক মুরগিকে খাওয়ানো যাবে না। অ্যান্টিবায়োটিকের পরিবর্তে অন্য খাবার, মুরগিকেও গরুকেও অ্যান্টিবায়োটিকের পরিবর্তে অন্য খাবার খাওয়াইতে হবে। কিছু লাভ আছে, কিন্তু এই লাভটা না বলাই ভালো। এই যে যেটা বলছে, মোরওভার ডিউ টু দ্য রেসিডুয়াল ইফেক্ট অফ অ্যান্টিবায়োটিক্স ইন মিল্ক অ্যান্ড মিট, ইউরোপিয়ান ইউনিয়ন ব্যান দ্য ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। যেহেতু ব্যান করে দিয়েছে, আমাদের এটা নিয়ে পজিটিভ আলোচনা না করা, যদি পরীক্ষা আসেও পজিটিভ আলোচনা না করি, নেগেটিভ আলোচনা করতে হবে। অ্যান্টিবায়োটিক আগে খাওয়ানো হইতো, তখন মিথেন কমতো, এই সুবিধা হইতো, এই সুবিধা হইতো, মুরগি ভালো থাকতো। কিন্তু এখন কম খাইতে হবে। আমাদের সাজেশন এই যে অ্যান্টিবায়োটিক না দেওয়া ভালো, আর অ্যান্টিবায়োটিকের পরিবর্তে অন্য কিছু আমরা চিন্তা করি। প্রোবায়োটিক, একটা জিনিস তোমাদের কাছে কালকে আমি আলোচনা করতেছিলাম, প্রোবায়োটিক আর প্রিবায়োটিক। প্রোবায়োটিক হইলো কি, তারা হলো ব্যাকটেরিয়া, যেমন ল্যাক্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, এমনকি ইয়ে হইতে পারে, যে ইস্ট হইতে পারে। প্রোবায়োটিক, প্রোবায়োটিক হলো যেটা মাইক্রো অর্গানিজম সংখ্যা বাড়াবে, বাড়ায়। যদি আমরা এর কথা চিন্তা করি, মুরগির কথা, মুরগির কোন জায়গায় থাকে প্রোবায়োটিক? ঘাটের। গাটে থাকে। গাটে থাকি সে কি করে, সে হইলো ইয়ের, ওই যে ইয়ের সঙ্গে কম্পিটিশন বেনিফিশিয়ারি। করে, এবং ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া যে আছে তার সঙ্গে কম্পিটিশন করে, কম্পিটিশন করে ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে কমায়। তো ওই বিভিন্ন রকমের প্রোবায়োটিক সম্বন্ধে, প্রোবায়োটিক সম্বন্ধে আমি তাদেরকে একটা পেপার যদি লাগে, তাদেরকে আমি গ্রুপে একটা পেপার দিয়ে দেবো প্রোবায়োটিকের উপরে, ঠিক আছে? তোমরা আমার প্রোবায়োটিক দেখতে পারো, যত ইয়ের জন্য, কার জন্য, মুরগির জন্য, মনগাস্ট্রিক এনিম্যাল। রুমিনেন্টের জন্য ল্যাক্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস থাকে। তারা কিছু ডাইজেশনে হেল্প করে, তারা কিছু রুমেনও থাকে, আর কিছু তো ইন্টেস্টাইনে যায়, সরাসরি চলে যায় তা না। তো প্রোবায়োটিকের ল্যাক্টোব্যাসিলাসের ক্ষেত্রে সমস্যা হচ্ছে পিএইচ অনেকখানি কমায় দেয় অনেক সময়, সেটা বেশি দেওয়া যাবে না। তবে ডাইজেশনে কিছু হেল্পও করে, ব্যাকটেরিয়াল সংখ্যা বাড়াই দিয়ে সে ফাইবার ডাইজেশনে হেল্প করে। প্রোবায়োটিকের পরে তোমাদের এখানে লেখা নাই, প্রিবায়োটিক আছে। এই প্রিবায়োটিক হইলো অলিগোস্যাকারাইড, যত প্রিবায়োটিক আছে সব অলিগোস্যাকারাইড, এরা প্রোবায়োটিকের সংখ্যাকে বাড়ায়, এই জন্য প্রিবায়োটিক। আরেকটা জিনিস এখানে লেখা নাই, সিঙ্গেল সেল প্রোটিন। সিঙ্গেল সেল প্রোটিনের মধ্যে আছে স্পিরুলিনা, তারপরে আমরা দেখলাম ইস্ট, এগুলো সবই সিঙ্গেল সেল প্রোটিন। সিঙ্গেল সেল প্রোটিন হলো যে একটা সেলে তোমার ই করে, এবং সেখানে গতকালকে আমরা দেখছি যে এই যে সিঙ্গেল সেল প্রোটিন, গতকালকে একজন কিন্তু অ্যাসাইনমেন্ট দিচ্ছে, সিঙ্গেল সেল প্রোটিন স্পিরুলিনা কিভাবে তৈরি করে, তারপরে ইস্ট কিভাবে তৈরি করে আমরা দেখছি। যে কোনো একটা যদি সিঙ্গেল সেল প্রোটিন হিসাবে যে কোনো দুইটা বা তিনটা সিঙ্গেল সেল প্রোটিনের নাম বলো, রুমিনেন্ট নিউট্রিশনে কিভাবে ভূমিকা পালন করে। গতকালকে যে এইটা যে তৈরি করছো সেটা শেয়ার দিয়ে দিও, তারা তোমরা যারা উপস্থিত ছিল তারা তো দেখছোই যে কিভাবে ইস্ট তৈরি করে। স্পুনের গুণগত মান আমরা দেখছি, প্রোটিনের পরিমাণ অনেক বেশি। তো যদি বলি যে এটা কিভাবে তৈরি হয়, তখন তোমরা লিখতে পারবে আশা করা যায়।
যেহেতু সময় কম, আমি খুব দ্রুত চলে যাচ্ছি। এরপর আসলে সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট আমাদের আছে হইলো ওই যে দুই রকম, কনসেন্ট্রেট সাপ্লিমেন্ট, রাফেজ সাপ্লিমেন্ট। তো আমরা এত যাব না, এগুলো সম্বন্ধে আমরা এত ডিটেলস এখন আলোচনা করবো না, সময় নাই। আমরা যেটা চাবো যে এর জন্য, ওই যে গরুর জন্য ঘাস কেন ভালো, এগুলো তোমাদের সাপ্লিমেন্ট টাপ্লিমেন্ট, এগুলি সেই আলোচনা করছে। ঘাস কেন ভালো এটা আমরা একটু আলোচনা। লো কোয়ালিটি ফরেস্ট ক্যান বি সাপ্লিমেন্ট বাই হাই কোয়ালিটি ফরেস্ট আর গ্রিন ফরেস্ট। আমরা হাই কোয়ালিটি ফরেস্ট দিতে পারি ঘাস। হাই কোয়ালিটি ফরেস্ট আর মোর ডাইজেস্টিবল দ্যান লো কোয়ালিটি ফরেস্ট। ফর সাকসেস এ ডেইরি ফার্ম, daily feeding of forest is essential because green forests maintain normal health and reproduction of all herbivores. The longevity and production are adversely affected when ruminants are reared without green grass. Such animals give to is a যদি ঘাস না দাও বার্থ উইক হবে, ডিফর্ম, ব্লাইন্ড কাপ হতে পারে। গ্রিন ফরেস্ট আর praised as they are easily digestible, more palatable, being slightly laxity. দি কম্পোজিশন হাই কোয়ালিটি গ্রিন ফরেস্ট ভেরিস, বিভিন্ন জিনিস থাকে, আমাদের এনার্জিও বেশি থাকে, প্রোটিনও বেশি থাকে। আর দি সলুবল কার্বোহাইড্রেট আর গ্রাস ইনক্লুড ফ্রুকটান থাকে। আর কি, এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, র্যাপিনোজ, স্টেসিওজ যেগুলো থাকে, তার কারণে সহজে সে এনার্জি পায় গরু। সেগুলো জেনারেলি যে রেঞ্জের মধ্যে থাকে, ঠিক আছে। হাই কোয়ালিটি পলিশ, যে এটা খুব গুরুত্বপূর্ণ, পলিশ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, ঠিক আছে। এবং এইটা মিট এবং মিল্কের কোয়ালিটিকে বাড়ায়। কিন্তু বাই কিভাবে বাড়ায়? বাই ইনক্রিজিং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভ্যাক্সিলিক অ্যাসিড এন্ড কনজুগেট লিনোলিক অ্যাসিড, ঠিক আছে। এটা আমরা আবার একটু পরে দেখাবো যে সেকশন 1.2 2.4 সেখানে কিন্তু দেখা আছে যে কিভাবে এটাকে বাড়ায়। এবং আরেকটা জিনিস থাকে তার মধ্যে, ফরেজের মধ্যে রিচ ইন গ্যালাক্টো সালফেট ফসফোলিপিড। গতকালকে আমি তোমাদেরকে পড়াইছি বা আলোচনায় বলছি যে মেন ফ্যাটি অ্যাসিড যে ফসফোগ্লাইসিড, ফসফোলিপিড, এর মধ্যে আলফা লিনোলিক অ্যাসিড থাকে। আর এই ফসফোলিপিডের মধ্যে ফসফরাস থাকার কারণে হিটে আসছে সহজ করে। না এটা কি হবে না, গরু হিটে আসে না কেন? ফসফোলিপিডের অভাবে গরু হিটে আসে না, সেই জিনিসটা আমি গতকালকে তোমাদেরকে আলোচনা করেছি। এখন পর্যন্ত যে আলোচনা করলাম আপনারা বুঝতে পারছো কিনা? এটা আচ্ছা, একটা রুমের এনভায়রনমেন্ট সম্বন্ধে আসতে পারে, যেহেতু সময় কম আমি দ্রুত চলে যাচ্ছি। বুঝতে পারছো? রুমেন যে এনভায়রনমেন্ট, রুমেন এনভায়রনমেন্টে কি থাকে? মাইক্রো অর্গানিজম থাকে। কি কি ধরনের মাইক্রো অর্গানিজম? রুমেন মাইক্রো অর্গানিজম চার ধরনের: রুমেন ব্যাকটেরিয়া, রুমেন আর্কিয়া, রুমেন প্রোটোজোয়া, রুমেন ফানজি। এর মধ্যে সবচেয়ে বেশি থাকে ব্যাকটেরিয়া। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়ার সংখ্যা কত থাকে এখানে লেখা আছে, গ্রাম পজিটিভ, নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং কি কি ধরনের ব্যাকটেরিয়া। এই যে সেলুলাইটিক ব্যাকটেরিয়া, কি ধরনের সেলুলাইটিক থাকে? হেমিসেলুলোজ ডাইজেস্টিং ব্যাকটেরিয়া, স্টার ডাইজেস্টিং ব্যাকটেরিয়া, সুগার ইউটিলাইজিং ব্যাকটেরিয়া, এগুলো সবই আমার বইয়ের মধ্যে আছে। অ্যাসিড ইউটিলাইজিং ব্যাকটেরিয়া, প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া গুলো আছে। তারপরে যে কোন খাবার খাওয়াইলে ব্যাকটেরিয়ার সংখ্যা কেমন হয়, ঠিক আছে, সেই সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। তারপরে তোমাদের এইটা এটা ইম্পর্টেন্ট, এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ সাম রুমেন ব্যাকটেরিয়া। যদি পরীক্ষা আসে কয়েকটা রুমেন ব্যাকটেরিয়ার নাম বলো, শেষ সাহেব কেমন, কিসের উপর কাজ করে, এবং কি তাদের প্রোডাক্ট। এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এর জন্য, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে ব্যাকটেরিয়ার বলা হয় যে মাইক্রো অর্গানিজম, খালি ব্যাকটেরিয়া, যত যে মাইক্রো অর্গানিজম, এই যে অ্যামোনিয়া পজিশন ব্যাকটেরিয়া, এই টেবিলটা এবং এই ব্যাকটেরিয়া খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা পরীক্ষায় যেটা ইম্পর্টেন্ট। তারপর আর্কিয়া, তোমাদের ফাইনালি অথবা মিড টার্মে যে কোনো জায়গাতেই এই মার্কিয়া মাইক্রো অর্গানিজম সম্বন্ধে আসবে। তারপর যে আর্কিয়া, আর্কিয়া কাকে বলে, কিভাবে ব্যাকটেরিয়া থেকে আর্কিয়ার পার্থক্য করবা, আর্কিয়া কি কাজে লাগে, এই সমস্ত জিনিসগুলো আসতে পারে। তারপরে আছে হইলো রুমেন প্রোটোজোয়া। প্রোটোজোয়া কাকে বলে? রুমেনের মধ্যে সবচেয়ে বেশি, অর্ধেকের মতন থাকে প্রোটোজোয়া। আয়তনের দিক সংখ্যায় বেশি থাকে ব্যাকটেরিয়া, আয়তনের দিক থেকে প্রোটোজোয়া। রুমেন প্রোটোজোয়া কি কাজে লাগে, কয় রকমের আছে, এগুলো এখানে দেওয়া আছে, দেখে নিও। তো আমার এখানে আর্কিয়া সম্বন্ধে তথ্য কম আছে, তোমাদের পরীক্ষার জন্য আর্কিয়া সম্বন্ধে একটু আরো অন্যান্য কিছু করে নিও, বিভিন্ন জায়গা থেকে পড়ে আমি ক্লাসে আলোচনা করছিলাম, এবং তোমাদের একজন অ্যাসাইনমেন্টও দিয়েছিল রুমেন আর্কিয়া, এটা দেখে নিও। এরপরে এই যে আছে হলো রুমেন প্রোটোজোয়া। এবার রুমেন ফানজি। রুমেন ফানজি কি করে? তারা ফাইবার ডাইজেশন হেল্প করে। তারা যে তৈরি করে, ফানজি হলো 8% থাকে ফানজি। দি ফানজি সিমস টু হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ফাইবার ডাইজেশন because they are able to penetrate both this critical and the cell wall of lignified tissue. এই lignified টিস্যুকে ভাঙতে সাহায্য করে, ফাইবার ডাইজেশনে কি করে, ফানজি বাড়ায়। তুমি যদি লোকাল খড়ের সঙ্গে ফানজি তৈরি করো, যেমন তুমি ইস্ট তৈরি করলা খড়ের মধ্যে, তাহলে দেখা যাবে কি খড়ের ডাইজেস্টিবিলিটি বেড়ে যায়। তুমি ধরো সেলুলোজ যুক্ত খাবার, মনে করো ওই যে আখের ছোবড়া, আখের ছোবড়ার মধ্যে তুমি যদি ই যোগ করো, কি যোগ করো, এই যে রুমেন ফানজি যোগ করো, দেখবা ডাইজেস্টিবিলিটি কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা রুমেনের মাইক্রো অর্গানিজম আমরা জানলাম। আর রুমেন পিএইচ সাধারণত 5 থেকে 7,
আমি যদি খালি দানা দানা খাদ্য খাওয়াই, ঘাস কম খাওয়াই, তাহলে কি হয়ে যাবে? রুমেন পিএইচ কমে যাবে। রুমেন পিএইচ কমে তার কি হয়ে যাবে? তার অ্যাসিডিটি দেখা দিতে পারে। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবার কার্বোহাইড্রেশন রুমিনেন্ট, এই শীটটা এইটা তোমাদেরকে আমি হিসেবে আলোচনা করছি, কি বলে ওই একটা তোমার অনলাইন ক্লাসে আমি আলোচনা করছি। কার্বোহাইড্রেশন প্রোডাক্ট হলো সেলুলোজ, যাই হোক না কেন ব্রেকডাউন হয় পাইরুভিক অ্যাসিড হয়, এবং পাইরুভিক অ্যাসিড হয়ে তৈরি হচ্ছে কি, এই যে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, বিউটারিক এবং প্রোপানয়েড। প্রোপানয়েড থেকে গ্লুকোজ তৈরি হয় এবং এটাকে বলে গ্লুকোনিউজেনেসিস। প্রোপানয়েড থেকে কিভাবে গ্লুকোজ তৈরি হয় এটা তোমাদেরকে আমি সেই দিয়ে দিছি, লিঙ্ক দিয়ে দিছি, আশা করি তোমরা ওখান থেকে দেখতে পারছো। বিউটারিক থেকে বডি ফ্যাট, আর অ্যাসিডেট থেকে মিল ফ্যাট তৈরি হয়। কিভাবে অ্যাসিডেট থেকে মিল ফ্যাট এটা আমরা তোমাদেরকে দেখাবো একটু পরে। আর এই অ্যাসিড থেকে যখন মিল ফ্যাট তৈরি হয় তখন ফর্মিক অ্যাসিড তৈরি হয়। আর ফর্মিক অ্যাসিড ভেঙে কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন মিলাই তৈরি হয় মিথেন। তার মানে আমি যদি কোনো কারণে অ্যাসিড তৈরিকে কমাই, অথবা এখানে ব্রেক ডাউন করি, অথবা এইখানে ব্রেক ডাউন করি, অথবা এইখানে, অথবা এইখানে, কোন একটা জায়গায় যদি আমি ব্রেক ডাউন করি, তাহলে আমি কি করতে পারবো? মিথেন প্রোডাকশন কমাইতে পারবো। তো যদি পরীক্ষায় মিথেন প্রোডাকশন কমানোর কথা বলা হয়, তখন আমরা এটা আলোচনা করতে পারবো। আচ্ছা, ওই যে ই থেকে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড, কি কি ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড হয় এবং তার ফেট এখানে বর্ণনা দেওয়া আছে। আর রিয়াকশন আমরা একটু পরে দেখি। আর মিথেন প্রোডাকশন, যে কি হয় মিথেন, মিথেন কি ক্ষতি করে, মিথেন একটু আসতেছি। তো তাইলে আমরা যেটা বলতেছিলাম, যে মিথেন আমাদের কি ক্ষতি করে দেখো। যে একটা হলো মিথেন প্রোডাকশন রিমেইন এস্টিমেটেড টু 15 to 12% অফ গ্লোবাল মিথেন, কালকে আমরা আলোচনা করছি। এবং মিথেন থেকে এনার্জি লস হয় 2 থেকে 12% এনার্জি লস হয়। কার এনার্জি লস হয়? যে কৃষক, তার জন্য ক্ষতি হবে, কারণ তার খাওয়ার যে এত% লস হয়। মিথেন যদি আমরা কমাইতে পারি, তাহলে যে গ্লোবাল ওয়ার্মিং কমাবো তা না, কৃষকেরও কিন্তু লস হয়। রিডিউসিং মিথেন প্রোডাকশন ক্যান বি অফ ডাইরেক্ট বেনিফিট, ইকোনমিক বেনিফিট কার জন্য? ফার্মারের জন্য। কিভাবে? বিকজ কোইন্সিডেন্স উইথ গ্রেটার এনার্জি ইউজ অফ দ্য ফিড বাই দ্য এনিম্যাল, তার 12% লস কমে। তো এখন মিথেন কিভাবে কমাইতে পারি আমরা? মিথেন কমানোর জন্য মিথেনের উপর কিন্তু এই যে প্রশ্ন একটা থাকবে, তোমাদের আগে বলছি যে ইসে, যে ধরো হ্যালোজেন দেওয়া যাইতে পারে, আয়ন অফ অ্যান্টিবায়োটিক, কিন্তু অ্যান্টিবায়োটিকের কথা এখন আর বলা যাবে না, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন ব্যান করে দিচ্ছে, মোর দ্য রিস্ক। এখন আমরা কি ইন্ডাস্ট্রি সিকিং অল্টারনেটিভ প্যারেটিভ। অল্টারনেটিভ কি হইতে পারে? যেমন যে ফর্মিক অ্যাসিড হইতে পারে, তারপরে যে হাইড্রোজেন কমানোর জন্য আমরা ফর্মিক অ্যাসিড দিতে পারি, তারপরে বিভিন্ন রকম কেমিক্যাল দিতে পারি। ওই যে স্পাইসের কথা পরে আসতেছি। আমাদের যারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তারা মিথেন তৈরি করে। যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আমরা কমাই, অথবা আর্কিয়া যদি আমরা কমাই, তাহলে কি হবে? মিথেন কমবে। আবার তোমরা এই সেই টিসি সাইকেলে দেখছো ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড ডবল ওয়ান থাকে দুইটা। তো তুমি যদি এই যে এইটা কি বলে, ওই হাইড্রোজেন ফিউমারিক অ্যাসিড বিক্রিয়া করে কি কি তৈরি করবে? ম্যালিক অ্যাসিড। যখন ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি করবে, তখন দেখা যাচ্ছে হাইড্রোজেন ব্যবহার করতে হবে, মিথেন তৈরি হবে না। ঠিক আছে? এই বায়োকেমিস্ট অফ মিথেনোজেনিসিস দাও। যাই হোক, তাহলে এই হলো মোটামুটি এই যে মিথেন। তো এই সমস্ত জিনিস আমাদের দরকার মিথেন সম্বন্ধে। ঠিক আছে? এই মিথেন প্রোডাকশন, এগুলো দরকার নেই। ঠিক আছে? আর ওই যে ট্যানিন এবং স্যাপোনিন তোমার মিথেন কমাইতে পারে। মিথেন প্রোডাকশন ক্যান বি ইনহিবিটেড বাই ইউজিং ট্যানিন অ্যাজ ওয়েল অ্যাজ স্যাপোনিন। ঠিক আছে? ট্যানিনের মধ্যে কি থাকে, ওই যে ট্যানিন কিভাবে মিথেন কমায়, সেটা আমরা দেখাবো একটু পরে, কিভাবে ট্যানিন মিথেন কমায়। তাহলে এটা আমরা দেখলাম যে ডায়েটারি ফ্যাট যোগ করে, তুমি যদি ফ্যাট যোগ করো, তাহলে ফ্যাট যোগ করলে আমাদের ঘাসের মধ্যে, আমরা একটু পরে দেখবো, ঘাসের যে কম্পোজিশন, ঘাসের মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। যার জন্য যদিও তোমার কি হয়, আমরা দেখছি যে তৈরি করলে, এই যে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, তোমার কি কি বলে, ফরেস্ট বেশি খাইলে অ্যাসিটিক অ্যাসিড বেশি তৈরি হয়, তাহলে মিথেন বেশি হওয়ার কথা। কিন্তু যেহেতু ঘাসের মধ্যে কি বেশি থাকতেছে, ডবল ওয়ান, এই হাইড্রোজেনটা ঘাস সে তৈরি করে, যার জন্য করে যে ইট ইজ ওয়েল নোন অ্যাট দ্য প্রেজেন্স অফ লং চেন polyunsaturated fatty acid, মিথেন প্রোডাকশন ডিউ টু ফ্যাটি অ্যাসিড পার্ট অনলি ইনহিবিটস মিথেন প্রোডাকশন।
তো কিভাবে মিথেন প্রোডাকশন কমায়? এই যে পলিআনসাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অল্টারনেটিভ মেটাবলিক হাইড্রোজেনকে ব্যবহার করে ফেলে। হাইড্রোজেন যখন ব্যবহার হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে না, তোমার আর কি হলো, মিথান কি করে, ওই যে ভোলাটাইল ফ্যাট, কি বলে মিথেন উৎপাদন যে ব্যাকটেরিয়া, তাদের সংখ্যাকেও কমায়। ঠিক আছে, তোমরা কি আমার কথা বুঝতেছো? আমি কিন্তু দ্রুত বলতেছি যেহেতু সময় কম। আমি কি ধরো যেটা 28টা ক্লাসে নিয়েছি সেটা আমি ধরো 2 ঘন্টায় শেষ করতেছি। তোমরা কি লাইনে আসো? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, বলেন স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এই যে, তবে ফ্যাট খাওয়াইলে গরুর জন্য ভালো, কিন্তু 7%-এর বেশি ফ্যাট খাওয়ানো যাবে না। কারণ তৈলাক্ত হবে, ওর খাওয়ার কমে যাবে, কমে যাবে, তার ডাইজেশন কমে যাবে। সেজন্য 7%-এর বেশি ফ্যাট খাওয়ানো যাবে না। এই জন্য সরাসরি আমরা গরুকে এই ফ্যাটের দাম অনেক বেশি, এই জন্য রুবিনাইনকে আমরা সরাসরি কি খাওয়াই না, ফ্যাট খাওয়াই না। তবে আমরা ঘাস খাওয়াইতে পারি, ঘাসের মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, যার জন্য সে কি করবে, মিথেন কিছু হলেও কমাবে। আর যে স্যাপোনিন, ট্যানিন বা অন্য জিনিস দিয়ে আমরা কমাইতে পারি। এরপর ডাইজেশন অফ প্রোটিন, এটা একটা গুরুত্বপূর্ণ স্লাইড। কিভাবে প্রোটিন ডাইজেশন হয়, এই যে দেখো তোমরা, ফুড খাওয়ার পরে এটা রুমের মধ্যে প্রোটিনটাকে ভাঙবে। মানে প্রোটিন দুই রকম, একটা আনডিগ্রেডেবল, একটা ডিগ্রেডেবল। ডিগ্রেডেবল প্রোটিনটা পেপটাইড অ্যামাইনো অ্যাসিড হয়ে মাইক্রোবিয়াল প্রোটিন তৈরি করবে। আর নন প্রোটিন নাইট্রোজেন, যেমন ইউরিয়া বা অন্য কিছু নন প্রোটিন নাইট্রোজেন হয়ে অ্যামোনিয়া তৈরি করবে। এই অ্যামোনিয়ার সঙ্গে ওই যে ব্রাঞ্চ চেন ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড বা কিটো অ্যাসিড যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিড হবে, সে মাইক্রোবিয়াল প্রোটিন। আর যদি প্রোটিন যদি বেশি দাও, তাহলে অ্যামোনিয়া কি হবে, এটা লিভারে যাবে। লিভারে যেয়ে এটাকে করবে, কি বলে, কিডনিতে যায় এক্সক্রিটেড হয়ে যাবে। আর আনডিগ্রেডেবল প্রোটিন সরাসরি হয়ে যাবে। আনডিগ্রেডেবল প্রোটিন যদি আমরা দেই, তাহলে গরুর রুমেন অত লস হবে না। ডিগ্রেডেবল প্রোটিন দিলে আমরা তখন ওই যে ট্যানিন বা অন্য কিছুর সঙ্গে বাইন্ড করে দিলে প্রোটিন লসটা অনেকখানি কি হবে, কম হবে। এবং গতকালকে বলতেছিলাম আমরা যে এই এর সঙ্গে, যে টোটাল 85 to 300 মিলিগ্রাম পার লিটার রুমেন অ্যামোনিয়া থাকে, তাহলে এটা নর্মাল। এটা যদি 85-এর নিচে বা 80-এর নিচে বা মিনিমাম 50-এর নিচে যদি হয়ে যায়, তাহলে লো, তাহলে তার গ্রোথ কি হয়ে যাবে, কমে যাবে। আবার যদি 300 পর্যন্ত আমরা নর্মাল বলি, 350-এর বেশি হয়ে যায় তাহলে হাই। এবং টোটাল যে প্রোটিনের যে লস হয়, এই যে দেখো, অ্যামোনো নাইট্রোজেন লস, অ্যামোনো নাইট্রোজেন লস হলো 71 থেকে 85%। আর এক্সক্রিটেড ইন ফিসিস এন্ড ইউরিন, অর্থাৎ তুমি যদি প্রোটিন বেশি খাওয়াও, তাহলে কি হবে, 71 থেকে 85% তোমার এক্সক্রিজ হয়ে যাবে। এই জন্য বেশি খাওয়ানো যাবে না। তাহলে গরু কত পার্সেন্ট প্রোটিন, তোমাদের গত ক্লাসে পড়াইছি আমরা, কালকে বলছি যে 6% প্রোটিন দিলে তার গ্রোথ বাড়বেও না, কমবেও না। আর তার কম হলে তার গ্রোথ কমে যাবে। নর্মাল গরু মোটা তাজা কমানোর জন্য আমরা 12% প্রোটিন দিই। যে গরু দুধ বেশি দেয় তাকে আমরা প্রোটিন বেশি দেই, দিলেও কত পার্সেন্ট প্রোটিন দিই, আমরা তখন দিই হলো 14, 15, 16, 17, 18। বাংলাদেশের গরুতে 18%-এর বেশি প্রোটিন দেওয়া যাবে না, বাংলাদেশের গরু। আর বিদেশে যদি গরু হয়, 19%-এর বেশি কখনোই প্রোটিন দেওয়া যাবে না। দিলে সেটা লস হয়ে যাবে, গরুর বিভিন্ন রোগ দেখা দিবে, এমন একজন লস। এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা পুরাতন প্রশ্ন মধ্যে দেখবে যে এমন লস কিভাবে হয়, এবং নাইট্রোজেন এমিশন এনভায়রনমেন্ট, ওই যে ঝাঁঝালো গন্ধ হয়, অ্যামোনিয়া হয় পেশাব পায়খানা থেকে, এটা ইয়ের জন্য ভালো না, আমাদের শরীরের জন্য ভালো না। এখানে লেখা আছে কিভাবে কি ক্ষতি হয় বা না হয়। ক্লিয়ার? আর এই যে ব্যালেন্সিং কার্বোহাইড্রেট প্রোটিন, গতকালকে যে একজন অ্যাসাইনমেন্ট ছিল যে ব্যালেন্স কিভাবে আমরা এটা ব্যালেন্স করবো। তো আমাদের যদি কার্বোহাইড্রেট বেশি খাওয়াই, তো প্রোটিন কম খাওয়াই, তাহলে কি হবে, রুমেনে অ্যামোনিয়া লেভেল কমে যাবে, এবং সেক্ষেত্রে তার গ্রোথ ঠিক মতন হবে না। আবার যদি অ্যামোনিয়া বেশি দিয়ে দিই, প্রোটিন বেশি দেই, তাহলেও কি হবে, অ্যামোনিয়া নাইট্রোজেন লস হয়ে চলে যাবে, পেশা পায়খানা দিয়ে বাইরে হয়ে যাবে। যার জন্য গরুকে খাওয়াইতে হবে এমন ভাবে না কার্বোহাইড্রেট বেশি হয়, না প্রোটিন বেশি হয়। ঠিক আছে, কালকে একজন অ্যাসাইনমেন্ট ছিল, আমি গতকালকে ওই বিষয়ে আলোচনা করছি। আচ্ছা, আরেকটা জিনিস হইলো, এই কি বলে, আমাদের যে খড় করার জন্য, ডাইজেস্টিবিলিটি যখন বাড়ানোর জন্য আমরা ইউরিয়া মোলাসেস স্ট্র করি। ইউরিয়া মোলাসেস স্ট্র করলে 5টা লাভ আছে। একটা হলো খড়ে প্রোটিন থাকে 4%, যেখানে আমরা বলছি আমাদের প্রোটিন লাগবে 12%। তো যখন আমরা এই যে 0.3% যদি নাইট্রোজেন দিই, তোমরা যদি গুণ করো, হিসাব করে দেখবা যে প্রায় 12%-এর মতো প্রোটিন হয়ে যায়। আর তবে ইউরিয়া কখনোই 5%-এর বেশি দেওয়া যাবে না। আর ইউরিয়া মোলাসেস দিলে মোলাসেসের স্বাদ মিষ্টি, গরু খাবার বেশি খাবে। ইউরিয়া মোলাসেস দিয়ে যখন স্টকে ভিজায় রাখা হয়, তখন কি হয়, তখন হইলো যে এই যে লিগনোসেলুলোজ বন্ড, এর যে বড় সমস্যা হলো, লিগনোসেলুলোজ বন্ড থাকার কারণে গরুর এটা ব্যাকটেরিয়া হজম করতে পারে না, এই লিগনোসেলুলোজ বন্ডটা ভেঙে যায়। আর মোলাসেসের মধ্যে থাকে হইলো মেথিওনিন। এই মেথিওনিন, সালফার, সরি মেথিওনিন না, সালফার থাকে। আর সালফার দিয়ে মেথিওনিন তৈরি হয়। আর প্রোটিন তৈরি করার জন্য প্রথম যে অ্যামাইনো অ্যাসিড লাগে সেটা হলো মেথিওনিন। এই সালফারের মাধ্যমে মেথিওনিন তৈরি হয়।
এই মেথিওনিন তৈরি হয়ে কি হচ্ছে, ইয়ে ডাইজেস্টিবিলিটিকে বাড়াই দিচ্ছে। ওই হিসেবে তাহলে 5টা পয়েন্ট আমরা পাইলাম। আমি আবার বলতেছি, এটা মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, যে হোয়াই তোমার এই না হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউরিয়া মোলাসেস ট্রিটেড স্ট্র। এক নম্বর হইলো ইউরিয়া মোলাসেস স্ট্র দেওয়ার কারণে ফলের মধ্যে প্রোটিন থাকে যেখানে মাত্র 4%, এখানে প্রোটিন প্রায় 12%-এর মতন হয়ে যায়, হিসাবটা দেখাই দিবা। 2 নম্বর হইলো মোলাসেস এবং ইউরিয়া যে পানি দিয়ে ভিজাই রাখলে এই লিগনোসেলুলোজ বন্ড এটা ভেঙে যায়, যার জন্য এর ডাইজেস্টিবিলিটি বাড়ে। 3 নম্বর হইলো যে মোলাসেস মিষ্টি দেখার কারণে এর খাওয়ার গ্রহণ, ভোলাটাইল ফিড ইনটেক গরুর বেড়ে যায়। 4 নম্বর হইলো নাইট্রোজেন বেশি থাকার কারণে মাইক্রোজ বেশি হয়ে যায়, যার জন্য ডাইজেস্টিবিলিটি বাড়ে। আর 5 নম্বর হইলো এর জন্য প্রোটিন তৈরির জন্য প্রথম যে অ্যামাইনো অ্যাসিড মেথিওনিন, আর মেথিওনিন তৈরি করতে লাগে সালফার। সিটাগুলের মধ্যে বা মোলাসেসের মধ্যে সালফার থাকার কারণে এটা কি হয়ে যায়, এটা অনেক অ্যাভেলেবেল হচ্ছে, যার জন্য মেথিওনিন অ্যাভেলেবেল হওয়ার কারণে রুমেনের কি হচ্ছে, ডাইজেস্টিবিলিটি বাড়তেছে। এই 5টা লাভ হইলো কিসের, রুমেনের এর জন্য। নেক্সট যেটা তোমাদেরকে যে কথা বলছিলাম একটু আগে, যে আনডাইজেস্টেড ফ্যাট খাওয়াইলে কি লাভ বা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, একটু পরে আমি একটা ক্লাস নিচ্ছি, ওদেরকে হচ্ছে কালকে পরীক্ষা আসলে এমএস এর, ওর জন্য ক্লাস নিচ্ছি। কতক্ষণ লাগবে, তোমার একটা সাইন দিয়ে দিলে কি হয়ে যাবে নাকি বেশি সময় লাগবে? তাহলে তুমি আলোচনা করে আমাকে দাও, আমি ক্লাসটা নিচ্ছি তো, ক্লাসটা শেষ, কারণ ওদের কালকে পরীক্ষা, নাইলে এই করতে পারবে না, ওরা একদিন ক্লাস করে নাই। তুমি তুমি এখন মামুনকে ডাকো, মামুনের ডাকে কথা বলতে থাকো, তারপর যখন ওরা আসবে তখন আমাকে ডাকো। ঠিক আছে। তো তোমাদের দেখো যে এই যে আমি তোমাদেরকে একটু আগে বলছি যে খাবারের মধ্যে যদি এই ধরনের জিনিস থাকে তাহলে লাভ। তো লিপিড ডাইজেশন ভ্যারি, আমরা মনে করি যে গরুর তো লিপিড ডাইজেশন তেমন দরকার নাই। গরুর যে রুমিনেন্ট ই করার জন্য আমরা দেখছি একটু আগে, তার বাচ্চা হওয়ার জন্য তার কি লাগে, এই যে ফসফোলিপিড, গ্যালাক্টোলিপিড, এগুলো থাকে কোথায়, ঘাসের মধ্যে। ফর গ্রেজিং রুমিনেন্ট দ্য মেজর ডায়েটারি লিপিডস আর ক্লোরোপ্লাস্ট মেমব্রেন containing galactolipid, sulfolipid, phospholipid. On the other hand, animals offer cereal or seed oils as concentrated dietary lipids, mainly triglyceride. তো তার মানে এটা থাকে হলো ট্রাইগ্লিসারাইড, আর ওর মধ্যে সালফোলিপিড, গ্যালাক্টোলিপিড, যেটা কোথায় থাকে, ঘাসের মধ্যে। তুমি যদি ঘাস না দাও তাহলে সেইগুলো কি হবে না, পাবে না। ঠিক আছে, ক্লিয়ার? যার জন্য ঘাস খুবই দরকারি। এবং এখানে দেখানো হচ্ছে, দেখো যে নর্মালি তুমি যদি তেল খাওয়াও, তেলের মধ্যে কি থাকে, লিনোলিক অ্যাসিড, ডবল বন্ড 2টা। ঠিক আছে, এই যে লিনোলিক অ্যাসিড ডবল বন্ড 2টা, সে 2বার যদি 9 আর 11, 2বার যদি হয়ে গেল স্টিয়ারিক অ্যাসিড হয়ে গেল। তার মানে সেটা অত বেশি ভালো না তুমি যদি তেল খাওয়াও। আর তুমি যদি ঘাস খাওয়াও, ঘাসের মধ্যে থাকে হলো আলফা লিনোলিক অ্যাসিড, সেখানে ডবল বন্ড 3টা, 9, 12, 15। 9, 12, 15 খাওয়ার পর মাঝখানে তোমার যে 2টা জিনিস তৈরি হয়, একটা হলো কনজুগেটেড লিনোলিক অ্যাসিড, এই যে 3টা, এটাকে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড বলে। আর ভ্যাকসিনিক অ্যাসিড, এই যে ভ্যাকসিনিক অ্যাসিড এবং কনজুগেটেড লিনোলিক অ্যাসিড, এটা কি হচ্ছে এর জন্য ভালো, তার জন্য আমাদের শরীরের জন্য, হার্টের জন্য ভালো, লেখা আছে। Vaccines. The main intermediates of alpha-linucleic acid biohydrolysis are C9, trans linoleic acid, and vaccinic acid. The final step of biohydrolysis is এটা। এটা কি হচ্ছে, biohydrolysis intermediates have received a lot of attention recently because of their potential effects on human health. এগুলো শরীরের জন্য ভালো। Conjugate linoleic acid has several health benefits, including actions against cancer, coronary heart disease, and diabetes. It is desirable, therefore, to increase concentration of conjugate linoleic acid in ruminant product. Vaccine is also important. যার জন্য তোমার যদি গরুর গোশত তুমি কিনতে, যদি আমরা যারা মুসলিম তাদের জন্য গরুর গোশত যদি আমরা খাই, একটা গরু খালি ঘাস খাওয়া গরু, আরেকটা গরু হলো এমনি চর্বি হওয়া গরু, তাহলে ঘাস খাওয়া গরু শরীরে তার গোশতের দাম অনেক বেশি হবে। যদি চর্বি হওয়া গরু, যেটা কনসেন্ট্রেট খাওয়ায়, সেই গরুর ওজন দাম যদি 600 টাকা হয়, আর ঘাস খাওয়া গরুর ওজন যদি 1000 টাকা হয়, তাহলে ওই ঘাস খাওয়া গরু আমাদের জন্য ভালো। কারণ কি, সেই ঘাস খাওয়া গরুর যে গোশত, এটা আমাদের শরীরের জন্য খারাপ, ভালো। এবং এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ওই যে তোমার যেটা একটু একটু আগে দেখাইলাম,
এটাও তো পড়াইছি। বায়োহাইড্রোজেনেশন কিভাবে করে, এবং এই বায়োহাইড্রোজেনেশনের মাধ্যমে বা ঘাস খাওয়াইলে এটা আমাদের শরীরের জন্য কি উপকার হয়, হার্টের জন্য কি ভালো। এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, বিক্রিয়াটা দেখা, যে এখানে বিক্রিয়াগুলো দেখানো হয়েছে, এবং এটা আমাদের জন্য কেন ভালো, সেটাও আমরা দেখাই দিলাম। ঠিক আছে, এরপরে আসি আমরা এই যে তোমাদেরকে যে বলছিলাম হার্বস অ্যান্ড স্পাইসেস, কালকে যে দেখাচ্ছিলাম হার্বস অ্যান্ড স্পাইসেস। এটা কিন্তু প্রথম আমি কিন্তু করছি, তোমরা তো কালকে মনে করতেছিল আসবে বিষয় এবং সার্চ দিতে বললাম, যে আসো যে কালকে যে দেখতেছিলা যে প্রথম কে বলছে যে গরুকে জি কি স্যার, খাওয়ানো এটা যায়। খুঁজে পাইছি স্যার পরে আপনারটা স্যার, আজকে সাইটেশন অ্যাড করছি স্যার ওটার মধ্যে অ্যাসাইনমেন্টে স্যার। ঠিক আছে, তো এই যে দেখো রুমিনান্টের যে গ্রাস পজিটিভ ব্যাকটেরিয়া, তার হইলো দুইটা ই এর হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হলো তিনটা লেয়ার। এই যার জন্য এই গ্রাম ওরা যে স্পাইসেস, এটা মশলা হলুদ বা সে কি করতে পারে না, তার মধ্যে এসেন্সিয়াল অয়েল আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ভাঙতে পারে না, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে কিল করে। যার জন্য এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলো সাধারণত মিথেন তৈরি করে। যার জন্য এই মশলাগুলো কি হয়, এই ধারণাটা প্রথম আমি দিছিলাম, যে কালকে তো বললা যে পাইছো তুমি। আমি 2009 সালে, এবং আমার এই গবেষণাটা সারা পৃথিবীতে একটা আলোড়ন ছিল। তখন রেডিও বিভিন্ন জায়গায় আমার সাক্ষাৎকার, আজকে সেটা আমি ফেসবুকে ওই সময় একটা ঘটনা দিছি, যে যখন আমার যে ছবি সহজে দিছিল, যে তোমরা বিশ্বাস করো, তোমরা যদি বিশ্বাস কম করতে চাও আমি শেয়ার দিয়ে দেবো, নিউজ পেপার গুলিতে ওইগুলো দিছি। আর তোমরা তো আজকে দেখছো, নিজেরাই পেপারে দেখছো। তো এইগুলো তোমার করে। আমি যে দেখতেছিলাম, যে ওই যে দেখলাম যে মিথেন কমানোর জন্য কেউ স্যাপোনিন ইউজ করে, কেউ ট্যানিন ইউজ করে, কেউ কি বলে এসেন্সিয়াল অয়েল ইউজ করে, কেউ আনস্যাচুরেটেড ফ্যাট ইউজ করে। আমি চিন্তা করছি এমন একটা জিনিস যার মধ্যে সবগুলো পাওয়া যায়, করতে চাই দেখলাম আমাদের মশলার মধ্যে সবগুলো পাওয়া যায়। তখন আমি কি করলাম, এই মশলা খাওয়াইলাম, এবং মশলা খাওয়াই আমি দেখলাম এই 40% কি কমাইতে পারে। তো তোমাদের এসেন্সিয়াল অয়েলে যেটা এই সংখ্যাটা আপনার দরকার নাই। তোমার এসেন্সিয়াল অয়েল কাকে বলে, এসেন্সিয়াল অয়েল কাকে বলে তোমরা দেখো, কাকে বলে ও কি কাজ করে। এসেন্সিয়াল অয়েল, এসেন্সিয়াল অয়েল কাকে বলে এবং কি কাজ করে, এটা তোমরা একটু দেখে নিও। 4-5টা এসেন্সিয়াল অয়েলের নাম শিখলে হবে, সংকেত দরকার নেই, জাস্ট 4-5টা এসেন্সিয়াল অয়েলের নাম, যে কোনো 4-5টা, এবং তারা কিভাবে কাজ করে তোমাদেরকে যে দেখালাম, এটা এই ছবিটা সহ দেখাইতে হবে, যে কিভাবে এসেন্সিয়াল অয়েল কি করতেছে, যে স্কিম ওভারভিউ এন্ড দ্য মেকানিজম অফ অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি অফ এসেন্সিয়াল অয়েল ব্যাকটেরিয়া, কিভাবে সে কি করে এসেন্সিয়াল অয়েলটাকে কিভাবে করে। এটা কিন্তু আমার আবিষ্কার 2009 সালে। ঠিক আছে, তো যাই হোক, যে জন্য আমার এই বইয়ের মধ্যে এই প্রথম পাই। তো তোমরা যে কোনো 5টা এসেন্সিয়াল অয়েলের নাম দেখে কিনে নিয়ে সংকেত লাগবে না। তারপর আমরা যে দারচিনি যে ভাই, আর ওই যে ইয়ার কথা বললাম, ওই যে কিউমিন, তারপরে যে টার্মারিক, গতকালকে আমরা আলোচনা করছি টার্মারিক কি হবে, টার্মারিকের মধ্যে কারকিউমিন আছে। কারকিউমিন এসেনশিয়াল অয়েল হয়ে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে কিল করে। এই যে টার্মারিক অয়েল অবটেন ফ্রম কার্বনিক অ্যাসিড এজ এ বাই প্রোডাক্ট হ্যাজ দ্য অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি ক্যান রিডিউস গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে কিল করে সে কি করে, মিথেনকে কমায়, এবং ইয়েকে ডাইজেশনে কোনো খারাপ ভূমিকা নাই। কোরিয়েন্ডারও একই অবস্থা এখানে লেখা আছে। ঠিক আছে, গেল। নেক্সট হলো যে স্যাপোনিন ট্যানিন, কালকে যে এককে বলতেছিলাম ট্যানিন আর স্যাপোনিন। তো গরুর যে লিমিটিং ফ্যাক্টর থাকে, সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ, লিগনোসেলুলোজ বন্ড থাকে, লিগনিন, এই যে ট্যানিন। কালকে যে বলতেছিলাম ট্যানিনটা কি, ট্যানিন আর পলিফেনলিক কম্পাউন্ড। Tannin are polyphenolic compound with various molecular weight and a variable complex bind protein. মেন জিনিসটা হলো যে ট্যানিন হলো পলিফেনলিক কম্পাউন্ড, যা হলো প্রোটিনের সঙ্গে বাইন্ড, অ্যাকুয়াস সলিউশনে প্রোটিনের সঙ্গে বাইন্ড করতে পারে। আর ট্যানিন হলো দুই রকমের, আলোচনা করছি, হাইড্রোলাইজড ট্যানিন আর কনডেন্স ট্যানিন। এর মধ্যে মোস্ট অফ দ্য হাইড্রোলাইজড ট্যানিন কনসিস্ট কার্বোহাইড্রেট অ্যাজ এ সেন্ট্রাল কোর। Hydrolyzed group of this carbohydrate is esterified with phenol. Hydrolyzed tannin are found mainly in food spots and plant gauze. Hydrolyzable tannin are very rarely available in forest. আচ্ছা, ট্যানিন have both detrimental and beneficial effect, খারাপ এবং ভালো দুইটাই আছে। ঠিক আছে, kirrilin and some agro-industrial byproduct used in live feed contain large amount of tannin. Human microbes can degrade hydrolyzable tannin but cannot degrade condensed tannin. The degradable product of hydrolyzable tannin are absorbed from the excretion of animal and may cause toxicity to animal. কালকে তোমাদেরকে বললাম যে এখন তুমি দেখছো কোন ট্যানিনটা ভালো আর কোনটা খারাপ। হাইড্রোলাইজেবল ট্যানিন কি করে অ্যানিমেলের জন্য, দেখো যে the degradable products of hydrolyzable tannin are absorbed from the food intestine of animal and may cause toxicity to animal, even death. কালকে বলছিলাম না যে ধূপচার পাতার মধ্যে ডিগ্রেডেবল ট্যানিন থাকে, তো সে তো কালকে উল্টা বললো যে
এটা ভালো না, কনজেন্স ট্যানিনটা খারাপ না, কনজেন্স না, হাইড্রোলাইজেবল ট্যানিন। আর হাইড্রোলাইজেবল ট্যানিন তার ইনটেস্টাইন হয়ে তার ইসের মধ্যে যাইতে পারে এবং তাকে ইভেন ডেথও করতে পারে। পিউরিফাইড ট্যানিনস ফ্রম ভেরিয়াস সোর্সেস ডিক্রিজ দ্য রেট অফ গ্যাস প্রোডাকশন। তবে যে গ্যাস প্রোডাকশন কমায়, আবার কি করে, মিথেন প্রোডাকশনও কমায়, এবং এটা স্বাদ তিতা। এটা যে খালি মিথেন প্রোডাকশন কমায় তা না, কিভাবে মিথেন প্রোডাকশন কমায় তাও এখানে লেখা আছে। On the other hand, tannins have some beneficial effect too. কি কি? Tannins can protect the ruminant from blot and parasite. এই যে ব্লট কে কমায় এবং প্যারাসাইট কে কমায়, গতকালকে আমি তোমাদের এস্টিমেট দিচ্ছিলাম প্যারাসাইট কে কিভাবে কমায়। লিগুম ট্যানিন ক্যান এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ সাইলেজ বাই প্রিভেন্টিং এক্স। ট্যানিন প্রডিউস হায়ার মলিকুলার অফ প্রোপায়নাইট তৈরি করে। এই প্রোপায়নাইট তৈরি করে সে কি করে, ইর পরিমাণটাকে কমায় দেয়। কার পরিমাণ? ওই ট্যানিনের, এই মিথেন প্রোডাকশন। অবজার্ভ দ্য হায়ার ইমিউন পারফরমেন্স when the diet low level of tannin ভালো। তার মানে রিপোর্টেড 20 থেকে 45 গ্রাম পার কেজি, মানে 2 থেকে 4.5 গ্রাম পার কেজি পর্যন্ত ট্যানিন ভালো। এর চাইতে যদি বেশি হয়ে যায় তাহলে সেই ট্যানিন কি হবে, ক্ষতিকারক। ট্যানিন দুইভাবে মিথেন কমায়, কিভাবে? একটা হলো ট্যানিন রিডিউস মিথেন প্রোডাকশন টু ওয়ে, একটা হলো প্রোপোজ টু ওয়ে, কি কি? একটা হলো ইনডাইরেক্ট থ্রু রিডাকশন অফ ফাইবারাইজেশন, ফাইবারাইজেশন কমায়, যার মাধ্যমে হাইড্রোজেন প্রোডাকশন কমে যায়। আর 2 নাম্বার হলো ডাইরেক্টলি থ্রু ইনহিবিশন অফ গ্রোথ অফ মিথানল। যে মিথানল যে ব্যাকটেরিয়া আছে সেগুলোকে কমায়, সেইকে কমায়। কাকে কমায়? ওই আরেকটা হলো সে প্যারাসাইট, ওই যখন ট্যানিন যখন যাচ্ছে প্যারাসাইট ঠিক মতন কি করতে পারতেছে না। গত ক্লাসে আমরা একজনের অ্যাসাইনমেন্ট ছিল, সেখানে আমরা দেখছি প্যারাসাইটকে কিভাবে কমায়। যেহেতু ওখানে আমরা দেখছি সেখানে আমি আর আলোচনা করতে যাচ্ছি না। নেক্সট হলো স্যাপোনিন। স্যাপোনিন আর সেকেন্ডারি কম্পাউন্ডস ফাউন্ড ইন মেনি প্লান্টস, দে আর প্লান্ট গ্লাইকোসাইড। ঠিক আছে, এই জিনিসগুলো পাওয়া যায়। তো এটাও তোমার ই কমায়, মিথেন প্রোডাকশন কমায়, বিশেষ করে প্রোটোজোয়ার সংখ্যা সে কমায়। প্রোটোজোয়ার সংখ্যাটাকে কমায়। এই প্রোটোজোয়া মিথেন প্রোডাক্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই স্যাপোনিন প্রোটোজোয়ার সংখ্যা কমায়, মিথেন কমায়। এগুলো সংখ্যার টঙ্গে তোমাদের কোনো দরকার নেই, এই সংকেতগুলো দরকার নেই। আর যেখানে দরকার পড়বে সেটা আমি বলবো। তো মোটামুটি আমাদের ফার্স্ট হাফের আলোচনা এখানে শেষ। কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমরা যে এখন আমরা লো কোয়ালিটি ফরেজের দেখো ছবি দেখতেছি, আমরা যে কথা আলোচনা করতেছিলাম কি, যে তোমার হাই কোয়ালিটি ফরেজে আর লো কোয়ালিটি ফরেজে আমরা পার্থক্য কেমিক্যাল কম্পোজিশন। মিনারেল বেশি আছে হাই কোয়ালিটি ফরেজে। তোমার হাই কোয়ালিটি ফরেজের ই বেশি, কি বেশি? এই যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড লো কোয়ালিটি ফরেজের চাইতে হাই কোয়ালিটি ফরেজে তোমার কি বেশি আছে, ওই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে। এই বেশি থাকলে কি লাভ দেখো, আমরা ডিটেলস যাচ্ছি না, এখানে কেউ যাচ্ছি। যাক, তো এখানে অবশ্য এখানে আমার বইটার মধ্যে লেখা আছে যে হাই কোয়ালিটি ফরেস্ট এর মধ্যেই থাকে কি বলে, ওই যে নাম কি বললাম, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, এবং সেই ক্ষেত্রে তার হলো ফেনোলিক বেশি থাকে। থাকার কারণে সেটা একটা তো, যে এখানে দেখা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ক্যান রিডিউস মিথেন প্রোডাকশন বাই বায়োহাইড্রোজেনেশন। ঠিক আছে, এই যে মুফা 1116 নাম্বার দি পিক পারসন। এটা এখানে লেখা নাই, কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা ই হইলো, আমার বইয়ে আছে এটা, আমার বই থেকে, আমার বইটা হলো এখান থেকে পরে আমি আমার বইটা কালেকশন করছি। সেখানে তুমি যদি আমার বইটাই দেখো তাহলে দেখবো ওখানে লেখা আছে যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকার কারণে তার কি হচ্ছে, তার তোমার ই ভালো হবে, ওই যে কি বলে, গরু বাচ্চা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে।
তো এটা তো যারা আমার বইয়ের মধ্যে দেখবা, বইয়ের মধ্যে ওই ডাটাটাও বেশি আছে, ওই লেখাগুলো বেশি আছে। আমি ভাবছিলাম যে এখানে আছে, কিন্তু এখানে আসলে ওই ডাটাটা নাই। এটা আমার বইয়ের পার্ট, মানে আমার থিসিসের পার্ট, যে এখানে নাই। ওই বই থাকলে তোমরা এটা দেখে নিবা। তো তোমাদের রুমিনেন্ট সম্বন্ধে আমরা যে সাজেশন গুলো দিছিলাম সেইগুলো দিচ্ছি। আরেকটা হইলো রুমিনেন্ট সম্বন্ধে, ওই যে আমাদের এইটা মিনারেল, মিনারেল আমরা দেখছি কি কি মিনারেল আমাদের জন্য ভালো, এটা আর ফ্যাটসেলুলার ভিটামিন, এই দুইটা যোগ করে ফেলো। ফ্যাটসেলুলার ভিটামিন এ ডি কে তোমাদেরকে একটা প্রেজেন্টেশন আমি দিছিলাম, ফ্যাটসেলুলার ভিটামিন আর মিনারেল। তাহলে রুমিনেন্ট সম্বন্ধে তোমাদের ক্লিয়ার কিনা? ও, রুমিনেন্টে একটা জিনিস বাদ গেছে। কি বাদ গেছে বলো তো? যে মিল প্রোডাকশন। যে এখান থেকে শুরু হয়ে ফ্যাটি অ্যাসিড তৈরি হওয়ার পরে কি হয়, ফ্যাটটা তৈরি হচ্ছে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। আচ্ছা, আমাদের কি ওই যে মাঝখানে ওইটা কি রেকর্ডিং হয় নাই? রেকর্ডিং মানে হয় নাই ওই জায়গায়। আমি আবার একটু যাচ্ছি, ওই জায়গাটাতে একটু আমাদের বাদ পড়ে গেছে, সেজন্য ওই জায়গা রিপিট করতেছি। দেখি রেকর্ডিং অফ ছিল যখন আমি বাইরে গেছিলাম, তখনই আমি রেকর্ডিং করার জন্য এটা নিয়ে আসতেছি। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে কোয়ে যুক্ত হয়ে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে আর পানি যুক্ত হয়ে ম্যালোনাইল কোয়ে, ম্যালোনাইল কোয়ের সঙ্গে এসিপি যুক্ত হয়ে ম্যালোনাইল এসিপি, আর অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে এসিপি যুক্ত হয়ে অ্যাসিটাইল এসিপি। ম্যালোনাইল এসিপি আর অ্যাসিটাইল এসিপি মিলে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে এখানে কার্বন থাকবে, এইটা বের হয়ে যাচ্ছে, বের হয়ে তাহলে যে CH3 সিও, তারপরে CH2 সিও মিলে হচ্ছে অ্যাসিটো অ্যাসাইলিস, মাঝখানে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে। তাহলে অ্যাসিটো অ্যাসাইলিস। এখন NADPH, তার মানে দুইটা হাইড্রোজেন ঢুকবে, কোথায় ঢুকবে? এখানে ঢোকার সুযোগ আছে। এইখানে ঢোকার পরে একটা ওইচ হইলো আর একটা এইচ, দুইটা ডবল বন্ড। তাহলে এটা হলো বিটা হাইড্রক্সি দুইটা রিলেস। তারপরে কি হচ্ছে, এখানে এখনো পানি বের হয়েছে, এখানে তার ডবল বন্ড হচ্ছে। এখন ডবল বন্ড হচ্ছে, তখন তার নাম হচ্ছিল প্রোটোনাইল এসিড। এই প্রোটোনাইল এসিডের সঙ্গে আবার আরেকটা যায়, হচ্ছে দুইটা রিলেসিভ। তার মানে কার্বন ছিল দুইটা, এখন চারটা হয়ে গেল। এভাবে চারটা ছয়টা কার্বন সংখ্যা বাড়ানো যায়। এটা কিসের জন্য হয়? এটা মিল্ক ফ্যাট তৈরির জন্য। এটা হলো সাইটোপ্লাজমে হচ্ছে তোমার ইসে শর্ট চেনের জন্য। আর বড় যখন হয় তখন হলো বিউটারিক অ্যাসিড থেকে, তখন হয় হলো বিউটারিক অ্যাসিড থেকে বিউটাইল কোয়ে, সেখান থেকে কিটো অ্যাসাইল কোয়ে, একই প্রক্রিয়ায়। মানে পার্থক্য হলো ওখানে ছিল এসিপি আর এখানে হলো কোয়ে। এভাবে কার্বন সংখ্যা বাড়ায়, এবং বাড়ায় সে কি করে, ওই লং চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে। আর এই ফ্যাটি অ্যাসিডটা চিজি কিভাবে তৈরি হবে? এইটা চিজি তৈরি হলো আমরা দেখাই। এই যে এইটা ডাইরেক্ট ফ্যাটি অ্যাসিড, এটা হলো ডাইরেক্ট অ্যাসিডের সঙ্গে NADH যুক্ত হইলে, এই যে এখানে ডবল বন্ড ও আছে, এই দুইটা হাইড্রোজেন এখানে আসার পর একটা ওইচ আর এইচ হয়ে গেল। এখন এটার নাম এল গ্লিসারল থ্রি ফসফেট। এল গ্লিসারল থ্রি ফসফেটের সঙ্গে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে এখানে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হইলো R1। এরপরে আরেকটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে R2। আর এরপরে এই ফসফেটটা বের হয়ে যাবে, পানি ঢুকবে, ফসফরিক অ্যাসিড বের হয়ে যাবে, পানি ঢুকবে, ফসফরিক অ্যাসিড বের হয়ে যাবে, ডায়াসাল গ্লিসারল বা ফসফোডাইলিক অ্যাসিড বলে। এরপরে এটা ডায়াসাল গ্লিসারল, এর সঙ্গে আরেকটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে
ট্রাইসাইল গ্লিসারল। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে যে এইভাবে আমাদের মিল্ক ফ্যাট অথবা ব্যাডি ফ্যাট, যদি বলি যে মিল্ক ফ্যাট বডি ফ্যাট কিভাবে তৈরি হয়, তাহলে তোমরা এটা লিখতে পারো। স্যার এটা কি পুরোটাই লিখতে হবে স্যার, ওই যে ফ্যাটি অ্যাসিড প্রোডাকশন সিনথেসিস থেকে শুরু করে একদম এই যে মিল্ক ফ্যাট মানে এই না, যে মিল্ক যদি ফ্যাট প্রোডাকশন যদি পুরোটাই লিখবো? যদি মিল্ক ফ্যাট আসে তাহলে মিল্ক ফ্যাট লিখবা, যদি বডি ফ্যাট আসে তাহলে বডি ফ্যাট লিখবা। আর যদি বলি যে কার্বোহাইড্রেট থেকে কিভাবে ফ্যাট তৈরি হয় বা টিজি তৈরি হয়, তাহলে তিনটা, এখানে তিনটা ঘটনা তো ঘটছে। একটা ঘটনা তো না, অনেকে একটা ঘটনা ছিল। না এই জন্য জিজ্ঞেস করছি স্যার, তিনটা জিনিস দেখলাম স্যার, এই জন্যই বলতেছি স্যার। হ্যাঁ, তিনটা জিনিস, তিনটা তো আর একবারে আসবে না, আর যেখানে একটা আসবে। আর কোনটা পরীক্ষা আসবে তা তো আর আমরা জানি না, জানি কি? আমরা কি গণক? একটু ধারণা তবে দিলে ভালো একটা হতো যদি স্যার। অনেক অনেক কঠিন midterm হয়ে এ যাচ্ছে আসে, স্যার তিনটা জিনিস। কঠিন হওয়ার কোনো কিছু করার নেই, আমি পড়াইছি। তো তোমার ইসে কি বলে, ওই যে একটা মিড টার্মে আসবে, একটা ফাইনালে আসবে, এটি বলে দিলাম। তারপরে হলো ইউটিপি। ইউটিপি এর আগে তো কোনো রিয়াকশন দেখো না, এই জায়গাতে তোমার রিয়াকশন পাইছো। আচ্ছা, এইটা যেটা বিক্রিয়া, এটাকে খেয়াল করো। এই বিক্রিয়াটা হইলো, যদি প্রশ্ন করি যে আমরা ল্যাকটোজ কিভাবে সিনথেসিস হয়, গরু খায় কি ঘাস, তাই না? ঘাস খাওয়ার পরে আমাদের এই প্রোপানিক অ্যাসিডের মাধ্যমে কি তৈরি হইলো, লাস্ট প্রোডাক্ট কি হইলো? গ্লুকোজ। ঠিক কিনা? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে কিন্তু গরুর দুধে তো আর গ্লুকোজ থাকে না, গ্লুকোজ থাকে? গরুর দুধে কি থাকে? না স্যার, ল্যাকটোজ। ল্যাকটোজ। ল্যাকটোজ কিভাবে তৈরি হয়, যে দেখো, ডি গ্লুকোজ, এটা তোমরা এসে পড়ছো, ডি গ্লুকোজ হেক্সোকাইনাজের মাধ্যমে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। এখানে তোমাদের সংকেত পড়ার দরকার নেই, জাস্ট নাম করলে হবে, ডি গ্লুকোজ 6 ফসফেট। ডি গ্লুকোজ 6 ফসফেট মিউটেট হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট। এখানে এখানে এটা গ্লুকোজ। গ্লুকোজ আর এর মধ্যে সম্পর্ক কি? এই যে এই গ্লুকোজটা, গ্লুকোজ 1 ফসফেট ইউরিজাইল ট্রান্সফার, ইউটিপি, ইউটিপি থেকে দুইটা পাইরোফসফেট বের হয়ে যাচ্ছে, তাহলে একটা ইউডিপি হয়ে যাচ্ছে, ইউরিজাইল ডাইফসফেট ডি গ্লুকোজ। গ্লুকোজ আর গ্যালাক্টোজের মধ্যে পার্থক্য কি মনে আছে তোমাদের? 4 নম্বর কার্বনে আমরা আন্ডার গ্রাজুয়েটে পড়ছিলাম, এপিমারেজ, তাদের মধ্যে সম্পর্ক এপিমারেজ। ইউডিপি গ্লুকোজ 4 এপিমারেজ হয়ে যাবে ইউরিজাইন ডাইফসফেট 4 গ্যালাক্টোজ। তাহলে আমাদের গ্যালাক্টোজ তৈরি হয়ে গেল। তাহলে ইউডিপি গ্যালাক্টোজ, এটার নাম কি দেখো? ইউডিপি গ্যালাক্টোজ। ইউডিপি গ্যালাক্টোজ প্লাস জি গ্লুকোজ, ল্যাকটোজ সিনথেটেজ এনজাইম, ইউডিপি বের হয়ে গেল, ল্যাকটোজ তৈরি হয়ে গেল। ক্লিয়ার? আমি আবার দেখাচ্ছি, দেখো, জি গ্লুকোজ, জি গ্লুকোজ থেকে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট থেকে ইউটিপি যে হয় ইউরিজাইন ডাইফসফেট ডি গ্লুকোজ। তখন এই ইউরিজাইন ডাইফসফেট ডি গ্লুকোজ জাস্ট এপিমারেজ, 4 নম্বর কার্বন, গ্লুকোজ থেকে এপিমারেজ হয়ে গেল, গ্যালাক্টোজ হয়ে গেল। ইউজিপি গ্যালাক্টোজ, তুমি ইউরিজাইন ডাইফসফেট না লিখে সংক্ষেপে ইউজিপি লেখো, কোনো সমস্যা নেই। ইউজিপি গ্যালাক্টোজ, ইউজিপি গ্যালাক্টোজ আর ডি গ্লুকোজ। গ্যালাক্টোজ এবং গ্লুকোজ মিলাই তোমরা জানো ল্যাকটোজের মধ্যে কি থাকে, গ্যালাক্টোজ এবং গ্লুকোজ। ইউজিপি গ্যালাক্টোজ ডি গ্লুকোজ, ল্যাকটোজ সিনথেটিস, ইউজিপি আলাদা হয়ে যাবে, ল্যাকটোজ তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। গুড। আর এখন তোমার দই থেকে, দই যখন তৈরি হয়, দুধ ভেঙে কি তৈরি হয়? দুধের মধ্যে কি থাকে? ল্যাকটোজ। তাহলে ল্যাকটোজ তৈরি হয়ে যায় কি? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটোজ কিভাবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় সেটা এখন দেখাবো। তো দই, দইয়ের মধ্যে থাকে ল্যাকটোজ, ল্যাকটেজ এনজাইমের উপস্থিতিতে ভেঙে হয় গ্যালাক্টোজ এবং গ্লুকোজ। আগের যে বিক্রিয়া তার উল্টা, গ্যালাক্টোজ থেকে গ্যালাক্টোজ 1 ফসফেট, গ্যালাক্টোজ 1 ফসফেট থেকে ইউরিজাইন ডাইফসফেট গ্যালাক্টোজ, ইউরিজাইন ডাইফসফেট থেকে ইউরিজাইন ডাইফসফেট গ্লুকোজ, সেখান থেকে গ্লুকোজ 1 ফসফেট, সেখান থেকে গ্লুকোজ 6 ফসফেট, পরে গ্লুকোজ। আর এই গ্লুকোজ তোমরা গ্লাইকোলাইজ প্রক্রিয়ায় দেখছো, গ্লাইকোলাইজ প্রক্রিয়া যখন তোমাদেরকে পড়াইছি ওইখানে দেখছো অ্যানারোবিক কন্ডিশনে গ্লাইকোলাইজ গ্লুকোজ এই কি তৈরি হয়, অ্যানারোবিক কন্ডিশনে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তুমি এই পর্যন্ত দেখায় তারপরে খালি গ্লুকোজ থেকে এই দাগ দিয়ে দিলে হবে যে আরো এই প্রক্রিয়ায় কি তৈরি হয়,
ওই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এইটুকু খালি এইটুকু লিখলেই হবে। তার মানে এই দুইটা বিক্রিয়া জাস্ট অপোজিট। এই যে এইটা এইটা হবে এরকমের, যদি ওইটা নাও দেখো, জাস্ট এর অপোজিট লিখে দিলেই হয়ে গেল। ঠিক আছে, জাস্ট ওটার অপোজিট। ওটা ছিল গ্লুকোজ থেকে গ্যালাক্টোজ তৈরি, আর এখন হলো গ্যালাক্টোজ থেকে গ্লুকোজ তৈরি, একই জিনিস, জাস্ট অপোজিট। এটা হয়ে গেলে এটা তোমার আবার গ্লুকোজ একটু হয়ে গেল, গ্লুকোজ ব্যাখ্যা থেকে দিলে হবে ভালো হতো স্যার। ল্যাকটিক অ্যাসিড। কি কি বলছো? স্যার কতটুকু স্যার এটা স্যার দিতে হবে স্যার, এটা একটু বুঝতে পারি না নেটের সমস্যার কারণে, যদি স্যার একটু আরেকবার বলতেন। আচ্ছা, যদি বলি ল্যাকটোজ, ল্যাকটোজ যদি ভাঙে, ল্যাকটোজ ল্যাকটেজ এনজাইমের উপস্থিতিতে ভাঙে, তাহলে কি তৈরি করবো? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি 10-15 মিনিট আসতেছি। ছবিকে আপনি বাসার মধ্যে রেখে দিচ্ছি। জি, আমি দিয়েছি। ঠিক আছে, আর এখন তো রাত্র হয়ে গেছে, আজকে ব্যাংকে যাবো। জি, ঠিক আছে। তো তাইলে দেখো, এই যে ল্যাকটোজ এনজাইমের মাধ্যমে ভেঙে হয়ে যাচ্ছে গ্যালাক্টোজ এবং গ্লুকোজ। গ্যালাক্টোজ এইভাবে গ্যালাক্টোজ 1 ফসফেট হবে, ইউরিয়ান ডাইফসফেট গ্যালাক্টোজের মাধ্যমে একই প্রক্রিয়া, জিডিপি গ্লুকোজ মারে। আগে হয়েছিল গ্লুকোজ থেকে গ্যালাক্টোজ, হলো গ্যালাক্টোজ থেকে গ্লুকোজ, এবং 1 ফসফেট হয়ে 6 ফসফেট হয়ে গ্লুকোজ। আর গ্লুকোজ তো বলতে হবে, একটা দাগ দিয়ে দিবা, গ্লুকোজ থেকে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। বুঝতে পারছো কিনা? যার যে লিঙ্কের সমস্যা ছিল, আমি কি ঠিক হয়েছে? বুঝতে পারছো? ল্যাকটোজ হবে না স্যার? ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটোজ ভেঙে কি তৈরি হয়? যখন দই তৈরি হয়, দই তৈরি হওয়ার সময় কি হয়? ল্যাকটোজ ভেঙে কি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না? জি স্যার। যে এটাই প্রশ্ন, যে দই তৈরি হওয়ার সময় ল্যাকটোজ কি হবে? ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, নেক্সট যেটা, সাইলেজ তৈরির সময় একই প্রক্রিয়ায়, ওই যে সাইলেজ তৈরির সময় অ্যানারোবিক ডাইজেশন হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, পিএইচ কমে যায়, যার জন্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে না। তাহলে রুমিনেন্টের যেটা তোমাদের কাছে সিলেবাস দেওয়া হয়েছে, রুমিনেন্টের, এই রুমিনেন্টের সিলেবাস মোটামুটি শেষ। এখন আসো আমরা বার্ডের কথা বলি, বার্ড বা মনোগ্যাস্ট্রিক অ্যানিম্যাল। রুমেন কি তোমার ক্লিয়ার কিনা? জি স্যার, মোটামুটি তোমার ক্লিয়ার স্যার। হ্যাঁ, এখন আসবো আমরা মনোগ্যাস্ট্রিক অ্যানিম্যাল। মনোগ্যাস্ট্রিক অ্যানিম্যালের মধ্যে আমরা আসবো কি? হর্স। স্যার আচ্ছা, অনেক বুঝছো তো স্যার, শোনো, কমায় দেন স্যার। আপনি দেখো, হ্যাঁ, স্যার অনেক বেশি তো স্যার, কমায় দিলে ভালো হইতো স্যার। জি স্যার। তো স্যার পরীক্ষা না করতে পারে। আমি তার ক্লাস পরীক্ষায় বন্ধ তো করে দিচ্ছি, ঠিক আছে, সম্ভব বুঝছো? স্যার। আমি ক্লাস বন্ধ করে দিচ্ছি, তোমাদের পড়ায় লাভ নাই। অপ্রয়োজনীয় কথা বললে আমার পক্ষে ক্লাস না সম্ভব। আমি ক্লাস ক্লোজ করে দিচ্ছি। না স্যার, না স্যার। না স্যার, তো ক্লাস তোমার অপ্রয়োজনীয় কথা স্যার বলতে দিবে না। বন্ধ করেন না স্যার। তো এই ধরনের অপ্রয়োজনীয় কথা বললে তোমার পক্ষে ক্লাস না সম্ভব হবে। না স্যার, ক্লাসটা করে খুব উপকার হতো স্যার, কারণ এগুলো তো আগে এত ভাবে তাহলে ক্লিয়ার ভাবে জানতাম না। এই অপ্রয়োজনীয় কথা কাজে অনেক বেশি পড়া বুঝতেছি না, তাহলে দরকার নাই, বুঝো না তুমি, না বুঝতে পারছো দরকার নাই। না স্যার, স্যার শুরু করেন, এই ক্লাস শুরু করেন স্যার। রুমেন ভালো বুঝতে স্যার। তাহলে অপ্রয়োজনীয় কথা কেন যে স্যার বুঝতেছি না, তাহলে না বুঝতে পারার দরকার নেই। আমার ক্লাস, আমাকে আমি ক্লাস রাত্রে ক্লাস নিতে আমি বাধ্য না, বাধ্য? না স্যার। তাহলে তোমার কেন এই ধরনের কথাবার্তা বলো যে বুঝতেছি না? স্যার আপনি পড়ান স্যার, সমস্যা নেই স্যার।
জি স্যার, আমরা আরম্ভ করি স্যার। স্যার কথা শোনা আমরা যে আজানের পরে আসতেছি, আবার আজানটা হয়ে যাক। ঠিক আছে। শোনো, তোমাদের আমি কিন্তু অনেক ব্যস্ত মানুষ, তোমরা নিজেরাই দেখছো, দুইজন তো আমাকে দেখছো। আমি মানে তাড়াহুড়া পেরি কোন রকম ভাবে 6টার সময় আসছি, 6টার আগ পর্যন্ত আমি মাগরিবের নামাজ ইউনিভার্সিটি মসজিদে পড়ছি, তাড়াতাড়ি আসছি তোমাদের ক্লাস নেওয়ার। আর তারপরে যে ইসে আমার এগুলো ছিল না, অফিস থেকে নিয়ে আসছি। এত কিছু করার পরও তোমরা যদি বলো যে না স্যার পড়া বেশি হয়েছে, তো বলো না তুমি। আমি তো বাধ্য করছি, না স্যার, না স্যার, না স্যার, বলেন স্যার। 28 ঘন্টার ক্লাসটা তোমাদের মাত্র 2 ঘন্টা নিয়ে আসছি। তা এখন তো তোমার তো আমি ক্লাস করাইছি, এইটা আছে যারা আছে, অমিত বা অমিয় দাস এখানে আছে, তাকে জিজ্ঞেস করো এই প্রতিটা ক্লাস আমি পড়াইছি কিনা। তখন তো আমি একদিনে এই 2 ঘন্টা পড়াই নাই, 14টা ক্লাস লাগছে আমার এই পুরোটা পড়াইতে। তো সেই জন্য এরকম কথা বলবো না যে যদি কেউ না পড়তে, আমি তো বাধ্য করতেছি না পড়তে। তোমাকে বলছি না অ্যাটেন্ডেন্স আছে, আমার ভালো না লাগলে চলে যাও, অসুবিধা নেই। যেই বলুক না কেন, এটা শোভনীয় কথা না। আচ্ছা এদিকে দেখো, ওই ইয়ের যেটা এর সিকাম, সিকাম অনেক লম্বা, রুমিনেন্ট, এই যে মনোগ্যাস্ট্রিকানিকা। ঘোড়া যে খায়, ঘোড়ার গল ব্লাডার নাই, আর ঘোড়ার এখন খাওয়ার মধ্যে যাবে হলো সিকামে। এই সিকামে যায় তার কি থাকে, মাইক্রোবস থাকে। এই মাইক্রোবস এই কার্বোহাইড্রেটকে সে যদি ঘাস খায়, ঘাসকে কার্বোহাইড্রেটকে সে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তৈরি করে। অ্যাসিটিক অ্যাসিড বিউটারিক ও প্রোপানিক। ওই অ্যাসিটিক বিউটারিক প্রোপানিক অ্যাসিডটা তোমার ই হবে। আর গরু যেমন পুরাটাই, রুমিনেন্টকে, গরু বা ঘোড়া বা ভেড়াকে তুমি পুরাটাই ঘাস খাওয়াইতে পারো, কিন্তু ঘোড়াকে তা খাওয়ানো যাবে না। কারণ যেহেতু সে না, আশেপাশে কাটা ঘাস খাই না। যার জন্য বলে না যে গরুর জন্য গরুর ঘাস কাটা, গরুর জন্য তুমি গরুর ঘাস কাটতে পারো, ঘোড়ার ঘাস কাটা বলে না। কারণ ঘোড়ার ঘাস কাটা মানে হলো অকাজ, কোনো কাজই আসবে না। ঘোড়ার ঘাস কখনো কাটা ঘাস ঘোড়া খায় না। এই সিকামে অল্প কিছু জায়গা খায়, এবং সেখানে অ্যাসিটিক অ্যাসিড, বিউটারিক এবং প্রোপানিক অ্যাসিড তৈরি হয়ে অ্যাবজর্পশন হয়। তবে রুমিনাইন যেমন কমপ্লিটলি গ্লুকোনোজেনের উপর নির্ভর করে, ঘোড়া সেটা করে না। আর ঘোড়ার যেটা যদি বলি সোলা প্রোটিন যদি খাওয়ায়, এই প্রোটিন হজম হয় হইলো মানুষের মতো। তার স্টোমাকে যায়, স্টোমাকে যাওয়ার পরে এই যে যে পেপসিন আসে, তারপরে ইনজেস্টাইনে যায়। তোমার এনজাইম আছে কি, আমাদের মানুষের জন্য যে এনজাইম গুলো আছে, তোমার সেই এনজাইম গুলো তার মধ্যেও আছে। ঠিক আছে, তো তোমরা যদি ই পড়ি থাকো, অ্যানাটমিতে পড়ছো, তো সেই একই রকমের ডাইজেশন কার হয়, হর্সের হয় প্রোটিনের জন্য। ঠিক আছে, এই হইলো গরু আর ঘোড়ার মধ্যে পার্থক্য। আর মুরগির ক্ষেত্রে যেটা হইলো, মুরগির জাইসিম হইলো ওই মুরগিরই থাকে কি বলে, ওই প্রথমে থাকে ক্রপে খাওয়ার জমা থাকে,
জমা থাকার পরে সে কি হয়, সে এরপরে হলো তার স্টোমাক, ট্রু স্টোমাক। তারপরে তার একটা বড় থাকে, তোমরা ভেটেনারি লোক ভালো বলতে পারবে, গিজার। তারপরে তার কি থাকে, মাস্কুলার একটা থাকে, এটার নাম কি বলে, যে মাস্কুলার যে ডাইজেশন হয় তাকে কি বলে মুরগির? প্রভেন্ট্রিকুলাস। প্রভেন্ট্রিকুলাস। প্রোভেনক্লাস। এই প্রোভেনক্লাস ট্রু স্টোমাক। তারপরে যেটা মাস্কুলার যেটা থাকে এটাকে কি বলে, এই যে দেখো মুরগির ক্ষেত্রে ক্রপটা বড়, এরপরে প্রোভেনক্লাস, এরপরে গিজার। এই গিজারটাই হলো শক্ত, যেটা মাসেলি তোমারই হয়, তা ডাইজেশন হয়, অর্থাৎ এই প্রোভেনক্লাস এই সেল থাকার কারণে নরম হয়ে যায়। তারপরে বাকি ডাইজেশন মানুষের মতনই। আর যেটা হলো ঘোড়ার আমরা দেখছিলাম সিকাম, আর এর থাকে দুইটা সিকা। সিকা থাকার কারণে তার কি হচ্ছে, তার ডাইজেশন মাইক্রোবিয়াল ডাইজেশন, যদি ফাইবার খাই থাকে এরকম ডাইজেশন হয়। তারপরে ক্লোন, আর তার সিঙ্গেল ওপেনিং, ক্লোয়াকা, এই যে বলে ক্লোয়াকা, সিঙ্গেল ওপেনিং। তাহলে মুরগির ডাইজেশন যদি আমরা পার্থক্য বলি, মুরগির ক্রপ থাকে যেটা মনোগ্যাস্ট্রিকে থাকে না। আর মুখের মধ্যে তিনটা পার্থক্য, তার জিহ্বা থাকে না, আমাদের জিহ্বা মাসল। তার বিগ, আমাদের থাকে বিগ, তার থাকে হলো বিগ মানে ঠোঁট থাকে তার, আমাদের থাকে লিপ, আর তার থাকে ঠোঁট। আমাদের টাং আছে, আর তাদেরই নাই, টাং নাই। ঠিক আছে, আমাদের কিত আছে, তাদের কিত নাই। এই তিনটা পার্থক্য। এবং এরপরে যে সে গিজার্ডের মাধ্যমে সে, যদি প্রশ্ন আসে যে তার তো কিত নাই, তাহলে কিভাবে সে শক্ত খাবারকে খাওয়ায়, ধরো কোড়া অতিক্রম করে এই সেল আসার পরে, এই গিজার্ডে আসার পর গিজার্ডই তাকে কি করে, শক্ত ভাবে, শক্ত যে কোনো খাবারকে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। বাকি ডাইজেস্টিভ সিস্টেম মানুষের মতনই। ঠিক আছে, এই হলো মুরগির যদি পরীক্ষা আসে কখনো, মুরগির বা হর্স বা ইয়ে ডাইজেশন কি পার্থক্য, তোমরা ভেটেরিনারিরা এটা ভালো পারবা। আমাদের বাইরে থেকে ছেলেদের জন্য অত সব কঠিন, তোমরা এটা ভালো পারবা। তাহলে আমরা মুরগি থেকে এটা আসতে পারে। মুরগি থেকে আরেকটা যেটা প্রশ্ন আসতে পারে, যে মুরগির ডাইজেশনে ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয়, অতিরিক্ত অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড। এটা তোমাদেরকে আমি একটা দিয়ে দিচ্ছি, প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছি, ইউরিক অ্যাসিড। আরেকটা জিনিস হলো যে মুরগির ক্ষেত্রে এসেন্সিয়াল অয়েল, এনজাইম, এগুলো কি কাজে লাগে, বা এগুলো আমি একটু আগে কিন্তু পড়াই দিচ্ছি। মুরগির এনজাইম গুলো বললাম, যে মুরগির যে কোনো তিনটে এনজাইমের নাম বলো। তোমরা বলতে পারো যে মুরগির তিনটে এনজাইম, আমি বলছি, কে কে বলতে পারবা তিনটে এনজাইম? আমি তো আজকেই পড়াইছি। লাইপেজ, লাইপোপ্রোটিনিন। লাইপেজ প্রোটিন। না, এটা তো মুরগির হজম হওয়ার জন্য, আমি অতিরিক্ত খাদ্যের সঙ্গে দিচ্ছি কোনটা। তার মান্নানের, হ্যাঁ, ফাইটেজ, হ্যাঁ, আর স্যার আরেকটা কি পড়াইছি? প্রোটিয়েজ, স্যার পটিয়াস না, পটিয়াস দিয়ে না, জাইলানেজ। সাইলেন্স, সাইলেন্স জাইলানকে ভাঙার জন্য ফাইটেজ। জাইলানেজ। আর ফাইটিক অ্যাসিডকে ভাঙার জন্য ফাইটেজ ফাইটেজ। স্যার। একটু আগে পড়াইছি না আমি? জি স্যার। ম্যানানকে ভাঙার জন্য ম্যানানেজ। আমি তো একটু আগে যখন গরুর কথাতে আলোচনা করতেছিলাম, তখনই কিন্তু আমি মুরগির এটা আলোচনা করছি। যার জন্য এটা তোমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে মুরগির কমার্শিয়ালি অ্যাভেলেবেল এনজাইম কি কি আছে এবং সেগুলো কি উপকারিতা। তারপরে যে মুরগির প্রোবায়োটিক কি কি আছে, এবং এই মুরগিকে প্রোবায়োটিক খাওয়াইলে কি উপকার হয়, বা মুরগির প্রিবায়োটিক অথবা ইস্ট মুরগির জন্য কি উপকার আসে, এটা কিন্তু আমি রুমিনেন্ট পড়ার সময় এগুলি আলোচনা করে দিচ্ছি। আমাদের প্রশ্ন থাকবে মাত্র 7টা, তার মধ্যে অ্যান্সার করতে হবে 5টা। এই 5টার মধ্যে আমাদের 4টা থাকবে রুমিনেন্টের প্রশ্ন, আর 3টা থাকবে ওই যে মনোগ্যাস্ট্রিক এবং বার্ড মিলাই থাকবে 3টা। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধরো বার্ডের ক্ষেত্রে 2টা থাকতে পারে, মনোগ্যাস্ট্রিক মানে ঘোড়া, কুকুর, বিড়াল, শিয়াল, এতে থাকবে হইলো 1টা। এবার আমি তোমাদেরকে যেটা, আমাদেরকে দেখাবো, কি বলে, ওই যে পুরাতন প্রশ্ন দেখাবো। জি স্যার। তো তোমরা তো বিরক্ত হয়ে পড়ছো, বলছো যে কমাই দেন। এটা কি ভালো কথা বলতেছো তোমরা? তোমাদেরকে আমি সাহায্য করতে চাচ্ছি। তো তোমরা এই ধরনের কথা বলো, যে কোনো লোককে এই ধরনের কথা বলতে বলে, একজন লোক সাহায্য করতে চাচ্ছে, তখন তোমরা যদি বলো যে না, আপনার সাহায্য আমার ভালো লাগছে, তাহলে কি সে সাহায্য করবে? আমরা যদি তোমাদেরকে সাহায্য করলাম, আমাদের উপকার হলো না ক্ষতি হইল? উপকার হয়েছে স্যার। তাহলে তোমরা কেন অপ্রয়োজনীয় কথা বলতেছো যে কমাই দেন, ভালো লাগছে না? এই ধরনের ধ্বংসাত্মক কথা বলবা না, ঠিক আছে? এই যে দেখো, আমরা প্রশ্ন দেখতেছি, এটা অনেক পুরাতন। রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ অ্যামোনিয়া নাইট্রোজেন লোয়েন ফুলি ইন কেস অফ রুমিনেন্ট নিউট্রিশন। আমরা পারবো না এখন? রাইট ডাউন দ্য লিমিটিং ফ্যাক্টরস অফ সাপ্লাইং অনলি কনসেন্ট্রেট বেসড ডায়েট টু দ্য ডায়েট, এটা আলোচনা করছি।
Write short note on rumen archaea or fungi. Briefly discuss rumen ecosystem and the factors that can affect this ecosystem. How can we increase propionate production of rumen? Show the mechanism of glucose production from propionate. Write down the beneficial effect of phosphorus supplement. Researcher reported beneficial effect of little amount of saponin or tannin in ruminant nutrition. Give evidence. Give example of any biology. এটা ছিল হইলো মিড টার্মের প্রশ্ন। Write down the importance of amino acids. Write short of archaea. Discuss human ecosystem. Beneficial effect of phosphorus and copper. Researcher found little amount of saponin and tannin. এটা ফাইনাল পরীক্ষা প্রশ্ন আমরা আজকে দেখতেছি, মানে পুরো 2011 সালের প্রশ্ন। Show the mechanism of methane production in ruminant. In context of Bangladesh, why reduction of methane is important? What measure you should take to reduce methane production in ruminant? Briefly describe different types of bacteria. আমি একটু আগে দেখাইলাম। Write down the name of different volatile fatty acids produced in ruminant with their fat. যে তিনটা ফ্যাট, অ্যাসিটিক, বিউটাইল, প্রোপানেট। অ্যাসিড থেকে মিল্ক ফ্যাট তৈরি হয়, বিউটাইল থেকে বডি ফ্যাট, আর প্রোপানেট থেকে গ্লুকোজ। আমরা কিন্তু একটু আগে দেখাইলাম। Write down the beneficial effect of mineral. এটা পুরো মিনারেল দিচ্ছে, একটা না। Write down the importance of amino acids in rumen fluid in case of rumen meat. এটা aflatoxin পোলট্রি তোমাদের আর পড়াই নাই, যেহেতু এটা বাদ দাও। What is essential oil? Write the importance of essential oil in ruminant. How can we modify poultry production by using knowledge of poultry nutrition? এই কতগুলো আমরা বললাম, এনজাইম, তারপরে বিভিন্ন নাম বললাম না, এগুলো দিয়ে কিভাবে আমরা করতে পারি। Show the mechanism of fatty acid in cytoplasm. একটু আগে তোমাদেরকে দেখাইছি, fatty acid দুই রকম সিনথেসিস হয়, একটা সাইটোপ্লাজমে, একটা মাইটোকন্ড্রিয়ায়। তো যেখানে একটা আসছে এখানে। Write the beneficial effect of green grass ruminant. গ্রিন গ্রাসকে খাওয়াইলে কি লাভ, সেটা একটু আগে আমরা দেখাইছি। Define biohydrogenation. Write down the economic effect of methane production and amino acid loss. Write your comments for using herbs and spices items. তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন, what is essential oil? Write the importance of essential oil. Define biohydrogenation. Write down the economical effect of methane production. Write down the limiting factor for that. Effect of phosphorus, saponin and tannin. How can we improve low quality forages? Types of bacteria. এটা ছিল, এটা অবশ্য তোমাদেরকে পড়া যায়। ডিফাইন গ্লুকোজেনিক এন্ড কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, এটা তোমাদের পড়ানো হয়নি, বাকিগুলো তোমাদের পড়ানো হয়েছে। এই যে এখানে একটা প্রশ্ন ছিল, হাউ ডু বার্ডস এক্সট্রা অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড তৈরি করে, ওইটা সংকেত চাওয়া হয়েছে। এই যে মিথেন প্রোডাকশন, মাইক্রোবস, প্রশ্ন প্রায় একই রকমের দেখতেছো, ঘুরে ফিরে একই রকম। শো এন রিঅ্যাকশন অফ এনএডিপিএইচ। এনএডিপিএইচ একটু আগে আসছে আমরা দেখলাম, ফ্যাটি অ্যাসিড তৈরি হলো, সেখানে এনএডিপিএইচ লাগে। আর এনএডিএইচ গ্লাইকোলাইজ বা টিসিএস এর যে কোনো একটা বিক্রিয়া দিলেই হবে। আর এগুলো তো আমরা দেখলাম একই প্রশ্ন প্রায়। আমরা কিন্তু এখন ধারণা পেয়ে গেছি প্রশ্ন কি ধরনের আসে, ঠিক কিনা? Yes, sir. Show the mechanism of fatty acid synthesis in mitochondria. আমরা দেখলাম একটু আগে আসলে যে হাউ ট্রাইসারগ্লিসারল ইজ ফর্মড ফ্রম গ্লুকোজ। আমরা কিন্তু একটু আগে এই প্রশ্নটা পড়লাম, আমরা আলোচনা করলাম, ঠিক কিনা? যা আমরা আলোচনা করছি না, এর মধ্যে থেকে ধরো পরীক্ষা প্রশ্ন থাকবে। তোমরা দেখো যা প্রশ্ন আসে না কেন, সব প্রশ্ন ওর মধ্যেই, আর নতুন কিছু নাই। ঠিক আছে? জি স্যার। তো কালকে একজন আসলে যদি কেউ প্রশ্ন দরকার লাগলে আমি ই করে দিয়ে দেবো, কি বলে ওই প্রিন্ট করে দিয়ে দেবো, অথবা ইমেল অ্যাড্রেস দিলে আমি আজকে নামাজে যাবো, এখন 7:30 নামাজ পড়ে আমি তার ইমেলে দিয়ে দেবো। যদি তোমরা মনে করো যেন দরকার, আর তোমরা যদি মনে করো যে না এত বেশি প্রশ্ন দিয়ে না আমরা ক্লান্ত হয়ে পড়বো, তাহলে রাখতে দেবো। স্যার আমার ইমেল দেওয়া আছে আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে। ইমেল? জি স্যার। ঠিক আছে, দিয়ে দেবো। ওকে স্যার। আসসালাম। বলো।